গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বড় বড় বাক্যকে ভেঙে ভেঙে ছোট ছোট করে আমরা ট্রান্সলেট করতে পারি। অনেকগুলো বাক্য দেখিয়েছিলাম, আজকেও সেটা থাকবে। তো আজকে আমরা প্রথমে আমাদের কথা বলার জন্য কয়েকটা স্পোকেন রুল দেখব, যেগুলো কথা বলতে গেলে আমাদের খুব প্রয়োজন, যেগুলো ছাড়া আমরা চলতেই পারি না। এমন কিছু স্পোকেন রুল দেখব যেখান থেকে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি। আমরা এমন কিছু একটু রুল দেখে আসি, তারপর আমরা অন্যান্য বিষয়গুলো শুরু করব। আমরা স্পোকেনের কিছু রুল দেখব শুরুতেই। হুম, দেখেন, খুব ইজি রুল। এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু অনেক সময় আমাদের এগুলো জেনে ব্যবহার করি বা না জেনেও আমরা এগুলো ব্যবহার করি। এর ভিতরে একটা রুল হচ্ছে ইন দা মর্নিং। গত ক্লাসেও কিন্তু এই ধরনের কয়েকটা রুল আমি দেখিয়েছিলাম, তো আজকেও আমি সেখান থেকে শুরু করছি। প্রথমে বলছে যে ইন দা মর্নিং এর অর্থ হচ্ছে সকাল বেলায়। আমরা এমন কথা অনেক সময় বলি, সকালে আমি জাগি বা আমি জেগে উঠি, সকালে আমি দাঁত ব্রাশ করি, সকালে আমি মুখ ধুয়ে ফেলি, সকালে আমি গোসল করি, সকালে আমি পানি খাই, সকালে আমি নাস্তা খাই। এই যে সকালে, এর জন্য এখানে ইন প্রেপোজিশনটা আসবে। ইন ইন দা মর্নিং আই ওয়াক আপ। সকালে আমি দাঁত ব্রাশ করি, ইন দা মর্নিং আই ব্রাশ মাই টিথ। সকালে আমি মুখ ধুয়ে ফেলি, ইন দা মর্নিং আই ওয়াশ মাই ফেস। সকালে আমি গোসল করি, ইন দা মর্নিং আই টেক এ শাওয়ার, আই টেক এ বাথ। সকালে আমি পানি খাই, ইন দা মর্নিং আই ড্রিঙ্ক ওয়াটার। সকালে আমি নাস্তা করি, ইন দা মর্নিং আই টেক ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট অথবা আই ইট ব্রেকফাস্ট। ইন দা মর্নিং আই রিড নিউজ পেপার, ইন দা মর্নিং আই গো ফর এ ওয়াক। অর্থাৎ এখানে ইন দা মর্নিং মানে হচ্ছে সকালে, ইন দা মর্নিং। এখানে আপনি বলতে পারেন বিকালে, তখন হবে ইন দা আফটারনুন। বিকালে আমরা যে কাজগুলা করি, বিকালে আমি মাঠে খেলাধুলা করি, বিকালে আমি হাঁটতে যাই, বিকালে আমি আমার ক্লাসের পড়াগুলা রেডি করি, বিকালে আমি অফিস থেকে বাসায় ফিরি। সেক্ষেত্রে হবে এখানে যেমন হয়েছে ইন দা আফটারনুন, ওই জায়গায় হবে ইন দা, সরি, এখানে ইন দা মর্নিং, ওখানে হবে ইন দা আফটারনুন। কিন্তু রাতের যে কাজগুলো সেখানে ইন দা নাইট হবে না, সেখানে অ্যাট নাইট বলতে হবে, অ্যাট নাইট। কিন্তু আবার আরেকটা প্রিপোজিশন রয়েছে, যেমন দিনের বেলায় আমরা অফিসে যাই, দিনের বেলায় আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করি, এক্ষেত্রে বাই ডে হবে। যেমন নাইটের বেলায় অ্যাট নাইট হয়, আর দিনের বেলায় হলে বাই ডে হয়। এটা একটু মনে রাখতে হবে আমাদের। তো এখানে যাই হোক, আমরা ইন দা মর্নিং দেখেছি প্রত্যেকটা বাক্যে, ইন দা মর্নিং। এরপর দেখবো হচ্ছে পরিস্থিতি ভালো, পরিস্থিতি খারাপ, পরিস্থিতি গুরুতর, পরিস্থিতি নিরাপদ। যেমন বাইরে মনে করেন টর্নেডো শুরু হয়েছে, প্রচুর ঝড় হচ্ছে, এখন আপনি বলছেন যে পরিস্থিতি ভালো না, বা একটা লোকের একটা রোগ হয়েছে, আমরা তাকে বলছি পরিস্থিতি ভালো না। দ্য সিচুয়েশন ইজ গুড, দ্য সিচুয়েশন ইজ ব্যাড, দ্য সিচুয়েশন ইজ সিরিয়াস। পরিস্থিতি নিরাপদ, দ্য সিচুয়েশন ইজ সেফ। পরিস্থিতি কঠিন, দ্য সিচুয়েশন ইজ ডিফিকাল্ট। পরিস্থিতি সহজ, দ্য সিচুয়েশন ইজ ইজি। পরিস্থিতি স্বাভাবিক, দ্য সিচুয়েশন ইজ নর্মাল। অর্থাৎ এখানে আমরা মনে রাখবো দ্য সিচুয়েশন ইজ, তারপর সব আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউন দিতে পারবো। পরিস্থিতি ভালো, দ্য সিচুয়েশন ইজ গুড। পরিস্থিতি খারাপ, দ্য সিচুয়েশন ইজ ব্যাড। অর্থাৎ আমরা এই ওয়ার্ড গুলা মুখস্থ করবো, গুড, ব্যাড, সিরিয়াস, সেফ, ডিফিকাল্ট, ইজি, নর্মাল, ইউজুয়াল, আনইউজুয়াল। এই ডান পাশের এই অ্যাডজেক্টিভ গুলা যদি আমরা একটু মনে রাখি, আর এই বাম পাশেরটা সবসময় হবে দ্য সিচুয়েশন ইজ, দ্য সিচুয়েশন ইজ, দ্য সিচুয়েশন ইজ। তাহলে দুইটা নিয়ম দেখলাম, একটা দেখেছি ইন দা মর্নিং দিয়ে, তারপর হচ্ছে ইন দা মর্নিং দিয়ে আমরা ভার্ব ব্যবহার করেছি, আর এখানে হচ্ছে দ্য সিচুয়েশন ইজ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দ্য সিচুয়েশন ইজ গুড, দ্য সিচুয়েশন ইজ ব্যাড, দ্য সিচুয়েশন ইজ সিরিয়াস। এরপরে যে রুলটা, সেটা হচ্ছে হি ওয়ান্টস টু নো। এরপর হচ্ছে হোয়াই। তারপর এখানে আমি সব আই দিয়ে দেখিয়েছি, কিন্তু আই বাদে ইউ হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে। যেমন হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়। হোয়াই আই গো, সে জানতে চায় কেন আমি যাই। হি ওয়ান্টস টু নো হোয়াই আই ইট, সে জানতে চায় কেন আমি খাই। হি ওয়ান্টস টু নো হোয়াই আই স্লিপ, সে জানতে চায় কেন আমি ঘুমাই। হি ওয়ান্টস টু নো হোয়াই আই রান, সে জানতে চায় কেন আমি দৌড়াই। হি ওয়ান্টস টু নো হোয়াই আই ক্রাই, সে জানতে চায় কেন আমি
কাঁদি বা ক্রন্দন করি। দেখেন এই কথাগুলো কিন্তু আমার এখন মনে হচ্ছে খুবই সহজ, তাই না? কিন্তু এগুলো আসলেই সহজ, তবে এই রুলগুলো জাস্ট আমাদের একটু আমরা ব্যবহার করি না অনেক সময়, কিন্তু এগুলো আমাদের জেনে রাখতে হবে। আমরা যখন এইগুলো এই ধরনের কথা বলবো যে সে জানতে চায় আমি কেন যাই, সে জানতে চায় আমি কেন বাংলাদেশে আসি না, সে জানতে চায় কেন আমি আমেরিকায় এসেছি, তাহলে এই বাক্যগুলো হচ্ছে হি ওয়ান্টস টু নো। এখানে পরিবর্তন করা যায়, যেমন আমি জানতে চাই কেন সে স্কুলে আসে না, আমি জানতে চাই কেন সে চাকরি পাচ্ছে না, আমি জানতে চাই কেন সে এই খাবারটি খায় না। তাহলে আমরা এই রুল ব্যবহার করে করতে পারি, হি ওয়ান্টস টু নো, ইউ ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো, এরপরে হোয়াই দিতে হবে, তারপর আবার একটা সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে। সে জানতে চায় আমি কেন যাই, হি ওয়ান্টস টু নো হোয়াই আই গো। সে জানতে চায় কেন আমি ঘুমাই, হি ওয়ান্টস টু নো হোয়াই আই স্লিপ। এখানে এইটা বলা যায়, একটু বাড়িয়ে ঘুরিয়ে বিভিন্ন ভাবে বলা যায়, সে জানতে চায় কেন আমি বেশি ঘুমাই, হি ওয়ান্টস টু নো হোয়াই আই স্লিপ মোর। তাহলে এখানে পরিবর্তন আমাদের, আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমাদের এই পরিবর্তনটা আমাদেরকে শিখতে হবে, যে কিভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায়, বলেছিলাম না যে একই দুধ থেকে বিভিন্ন মিষ্টান্ন তৈরি হয়, এখানেও কিন্তু গ্রামারের একটা আইটেম জেনে, আমি এই যে এখানে বললাম যে সে জানতে চায় কেন আমি ঘুমাই, তাহলে এখানে বলা যায় সে জানতে চায় কেন আমি বেশি ঘুমাই, সে জানতে চেয়েছিল কেন আমি ঘুমিয়েছিলাম, তাহলে হি ওয়ান্টেড টু নো, হি ওয়ান্টস না দিয়ে হি ওয়ান্টেড টু নো হোয়াই আই স্লেপ্ট, স্লিপ থেকে স্লেপের ভি টু স্লেপ্ট, কি হবে, সে জানতে চেয়েছিল কেন আমি ঘুমিয়েছিলাম। তাহলে এখানে টেন্স পরিবর্তন করা যায়, এইখানে একটু বৃদ্ধি করা যায়, এখানে একটু কন্ট্রাকশন করা যায়, অর্থাৎ একটা রুল শিখে একটা স্ট্রাকচার শিখে সেইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু শিখতে পারি। এরপর একটা রুল, মানে এই সেন্টেন্সটা তাহলে মানে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সই বুঝাইতেছে নাকি? হ্যাঁ এখানে ইন্টারোগেটিভ, কিন্তু দেখেন এই যে হোয়াই এর পরে যখনই আবার এখানে সাবজেক্ট চলে এসেছে, খুব ভালো প্রশ্ন করেছেন, এই যে বলছে হি ওয়ান্টস টু নো, সে জানতে চায় হোয়াই আই রান, কেন আমি দৌড়াই। দেখেন প্রত্যেকটার পরে কিন্তু আমি দাড়ি দিয়েছি বাংলায় আর ইংলিশে ফুল স্টপ। এই হোয়াই এর পরে যখন সাবজেক্ট আসলো তখন কিন্তু বাক্যটা আবার অ্যাসার্টিভ হয়ে গেল। কিন্তু এইখানে একটু আমি দেখাই, এই যে বলছে সে জানতে চায় কেন আমি দৌড়াই, হি ওয়ান্টস টু নো হোয়াই আই রান। কিন্তু এইভাবে যদি আমি বলতাম হি ওয়ান্টস টু নো হোয়াই হোয়াই ডিড আই রান, অথবা হি ওয়ান্টস বা হি ওয়ান্টেড টু নো হোয়াই ডিড আই, এই হোয়াই এর পরে যদি সাবজেক্ট না এসে কোনো অক্সিলারি ভার্ব আসতো, তখন কিন্তু বাক্যটা ডিরেক্ট ইন্টারোগেটিভ হয়ে যেত। সে জানতে চেয়েছিল কেন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু হোয়াই এর পরে সাবজেক্ট দিয়ে এটা কিন্তু আবার অ্যাসার্টিভ করে দিয়েছি। এই পর্যন্ত কিন্তু এখানে আপনি ইন্টারোগেটিভ ধরতে পারেন হোয়াই পর্যন্ত, কিন্তু হোয়াই এর পর আবার যখন সাবজেক্ট আর ভার্ব আসলে এইটুকের কারণে বাক্যটা আর ইন্টারোগেটিভ থাকলো না, সেটা অ্যাসার্টিভ হয়ে গেল। সে জানতে, ফর্মাল ইয়েস ইয়েস, হ্যাঁ ইনফর্মাল সেন্টেন্স এটা ওইভাবে। হ্যাঁ আমি, জানি না। হ্যাঁ হ্যাঁ আমি জানি না কেন, বা আমি জানি না কেন তুমি এটা করো, তাহলে এই যে দেখেন হোয়াই এর পরে কিন্তু আর কিছু ব্যবহার করছে না, আই ডোন্ট নো। এই এই জন্য হচ্ছে ওইটা ইন্টারোগেটিভ আর এইটা এই কারণে হচ্ছে অ্যাসার্টিভ হলো। আচ্ছা, তারপর হচ্ছে আই অ্যাম নট প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত নই। আমি ওই যে বলি যে আর ইউ রেডি, আর ইউ প্রিপেয়ার্ড, এখানে যদি কেউ প্রিপেয়ার্ড না থাকে বলে যে স্যার ওয়েট এ বিট, স্যার ওয়েট ফর 1 মিনিট, ওয়েট ফর 2 মিনিটস। এখানে আই অ্যাম নট প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত নই, আমি প্রস্তুত নই, আই অ্যাম নট রেডি, আমি খুশি নই, আই অ্যাম নট হ্যাপি। এটা খুব সিম্পল। আমি দুঃখিত, এগুলো হচ্ছে কেন দিয়েছে, এগুলো পড়তে হবে, এখানে পড়লে অনেক সময় অজানা কিছু শব্দ আসে যেগুলো আমরা একটু ক্লিয়ার করতে পারি। আমি খুশি নই, আমি দুঃখিত নই, টায়ার্ড, হাংরি, থার্স্টি, বিজি, সিক, অ্যাংরি, স্কেয়ার্ড, যে আমি ভয় পাচ্ছি না বা আমি ভীত নই, আই অ্যাম নট স্কেয়ার্ড। আই অ্যাম নট লেট, আমি দেরি করছি না, আই অ্যাম নট লেট। আমি হারাইনি, আই অ্যাম নট লস্ট। আমি ভুল নেই বা আমি ভুল করিনি, আই অ্যাম নট রং। আমি দুর্বল নই, আই অ্যাম নট উইক। একটা জিনিস দেখেন, আমি দুর্বল নই, এই বাংলা যা, এখানে ইংলিশটাও ঠিক তাই রয়েছে, আই অ্যাম নট উইক। কিন্তু এইখানে বলছে আমি হারাইনি, এই হারাইনি বললে এটা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ বোঝাতে পারে, আবার পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ বোঝাতে পারে, আবার পাস্ট পারফেক্টের নেগেটিভ বুঝাতে পারে, আমি হারাইনি। কিন্তু এখানে ইংলিশটা জাস্ট এটা হবে আই অ্যাম নট লস্ট, আই অ্যাম নট লস্ট, অর্থাৎ আমি হারিয়ে ফেলিনি বা আমি হারাইনি। মানে বাংলার সাথে যে ইংলিশটা হুবহু মিলবে তা কিন্তু নয়। ওই যে ইনফর্মাল অনেক সময় ওটা হতে পারে, আমি রেগে নেই, আই অ্যাম নট এংরি, বা আমি রাগ করিনি,
আই এম নট অ্যাংরি। বাংলাটা যাই হোক, ইংলিশটা কিন্তু এইভাবেই থাকবে। আই এম নট সিক, এটা আবার বাংলা অনুসারে ইংলিশটা ঠিক আছে, কিন্তু এখানে একটু দুই এক সময় এলোমেলো হতে পারে। আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। আমি আত্মবিশ্বাসী নই, আই এম নট ডিফিকাল্ট। আমি চুপ নই, আই এম নট কোয়াইট। আমি জোরে কথা বলছি না, আই এম নট লাউড। এই যে এখানে লাউড মানে কিন্তু উচ্চস্বরে, তো উচ্চস্বরে কথা বলছি না, এখানে আই এম নট লাউড টক বা এটা বলা যায় না, আই এম নট লাউড। আমি দরিদ্র নই, আই এম নট পুয়ার। আমি ধনী নই, আই এম নট রিচ। এগুলা সবই আপনাদের জানা, জাস্ট একবার একটু চোখ বুলাতে হবে। আচ্ছা, এরপর একটা বলছে যে আমি অন্য মানুষ দেখি, আমি অন্য ছাত্রদের দেখি, আমি অন্য শিক্ষকদের দেখি, আমি অন্য শিশুদের দেখি। আই সি দা আদার পিপল, আই সি আদার স্টুডেন্টস, আই সি আদার টিচার্স। এখানে হচ্ছে আই সি আদার, এরপর সব নাউন। আই সি আদার পিপল, আই সি আদার স্টুডেন্টস, আই সি আদার টিচার্স, I see other children, I see other cars, I see other animals, I see other birds, I see other trees। অর্থাৎ এখানে হচ্ছে I see তারপর ডট ডট ডট। এখানে আপনি নাউনও দিতে পারেন, অ্যাডজেক্টিভ বা যেটা আপনার পছন্দ হয় সেটা দেওয়া যাবে। I see দিয়ে রুলটা মেইনলি বিল্ড আপ করতে হবে। এরপর হচ্ছে আই মেক মাই, এখানে আই না দিয়ে পরিবর্তন করা যায়, ইউ মেক ইওর। মাই দিলে আই দিলে মাই, ইউ দিলে ইওর, উই দিলে আস, দে দিলে দেম। যেমন আমি আমার বিছানা সাজাই, আই মেক মাই বেড। তুমি তোমার বিছানা সাজাও, ইউ মেক ইওর বেড। তারা তাদের বিছানা সাজায়, দে মেক দেয়ার বেড। সে তার বিছানা সাজায়, হি মেক্স হিজ বেড। তাহলে বলছে আমি আমার প্রাতরাশ বানাই বা ব্রেকফাস্ট, আই মেক মাই ব্রেকফাস্ট। তুমি তোমার নাস্তা বানাও, ইউ ব্রেক ইউর ব্রেকফাস্ট। তারা তাদের নাস্তা বানায়, দে মেক দেয়ার ব্রেকফাস্ট। অর্থাৎ রুলটা ঠিক রাখতে হবে, কিন্তু আমরা এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব পরিবর্তন করতে পারবো। এই পরিবর্তন করে করে কথা বলা শিখতে হবে। আমি আমার বিছানা সাজাই, আই মেক মাই বেড। আমি আমার নাস্তা বানাই, আই মেক মাই ব্রেকফাস্ট, আই মেক মাই লাঞ্চ, আই মেক মাই ডিনার, আই মেক মাই হোমওয়ার্ক, আই মেক মাই প্ল্যান, আই মেক মাই ব্যাগ, আই মেক মাই রুম ক্লিন। অর্থাৎ এখানে মেক দিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে, মেক। হ্যাঁ, এরপর হচ্ছে আই শো মাই, আমি আমার ফোন দেখাই, আমি আমার কম্পিউটার দেখাই, আমি আমার বন্ধুকে দেখাই, আমি আমার পরিবার দেখাই। তাহলে এখানে শো, সি মানে হচ্ছে নিজে দেখা, ওয়াচ মানে, তবে এখানে একটা পার্থক্য রয়েছে, সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, আর লুক মানে দেখা। তিনটা দেখা, তাই না? এই তিনটা দেখার ভিতরে অল্প অল্প পার্থক্য রয়েছে। আর এর কজেটিভ ফর্মটা হচ্ছে শো। শো মানে হচ্ছে দেখানো, ইয়েস, কজেটিভ ফর্ম। আমি ক্লাসের শুরুর দিকে একদিন কজেটিভ ভার্বের একটা ছোট্ট ক্লাস নিয়েছিলাম, যে আমি খাই আর আমি খাওয়াই, আমি আমি পড়ি, আমি আমার সন্তানকে পড়াই, আমি একটা বাড়িতে রং করি, আর আমি আমার বাড়িটিতে রং করিয়ে নেই। একটা হচ্ছে ডিরেক্ট ভার্ব, আমি নিজে করি, সাবজেক্ট নিজে করে। আর আরেকটা হচ্ছে সাবজেক্ট যখন অন্যদেরকে দিয়ে করায়, কজেটিভ। যাই হোক, তো এখানে হচ্ছে শো মানে দেখানো, আমি আমার ফোন দেখাই, আই শো মাই ফোন। আমি আমার কম্পিউটার দেখাই, আই শো মাই কম্পিউটার। সরি, যেটা বলছিলাম, সি, ওয়াচ এবং লুক, তিনটা মানেই হচ্ছে দেখা। তবে এখানে কোনটার অর্থ কি আমি একটু ব্যাখ্যা দেই। সি মানে হচ্ছে দেখা, এটা কেমন? এটা হচ্ছে আমি বসে আছি, মনে করেন এখন আমি, আমাদের বাসাটা হচ্ছে পঞ্চম তলা, একেবারে টপ ফ্লোরে। এখন এইখান থেকে আমি জানলা দিয়ে গাছপালা দেখতে পাচ্ছি, অনেক বিল্ডিং দেখতে পাচ্ছি, আবাসিক এরিয়ায় থাকি। এখন আমি আমার জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম, দেখলাম গাছের ডালে একটা পাখি বসে আছে। এই ক্ষেত্রে আমাকে ইংলিশে বলতে হবে আই সি এ বার্ড, আই সি এ বার্ড অন দ্য ট্রি, গাছে একটা পাখি বসে আছে। আর এটা হচ্ছে আমি জানলা দিয়ে তাকালাম, তাই আমার চোখের সামনে পড়লো, অনিচ্ছা সত্ত্বেও আমি দেখে নিলাম। সেক্ষেত্রে সি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে সি ব্যবহার করতে হয়। কিন্তু যখন শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীরা অমনোযোগী হয়ে বসে আছে, শিক্ষক বলছে প্লিজ বি অ্যাটেন্টিভ, প্লিজ বি অ্যাটেন্টিভ ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট মি। তাহলে এই যে লুক
অর্থাৎ তোমাদের ইচ্ছা হলেও বা না হলেও জোর করে আমার দিকে তোমাদেরকে তাকাতে হবে। শিক্ষক বলছে লুক এট মি, লুক এট দ্য ব্ল্যাক বোর্ড, লুক এট দ্য হোয়াইট বোর্ড, লুক এট দ্য বুক। তাহলে এই ক্ষেত্রে লুক ব্যবহার করতে হবে, কিছুটা জোর করে হোক বা কিছুটা দায়িত্বের খাতিরে হোক, সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করব। আর ওই যে জানলা দিয়ে তাকালাম হঠাৎ করে চোখে পড়লো, এইটা আমরা সি ব্যবহার করব। আচ্ছা সি, হ্যাঁ, আর এই ক্ষেত্রে লুক ব্যবহার করব। টিচার বলছে, উপদেশ দিয়েছে, আদেশ দিয়েছে, তাই। আর ওয়াচ ব্যবহার করব কোথায়? যেমন আপনি বাসায় খুব ফ্রি টাইমে বসে আছেন, হাতে কোনো কাজ নাই, তখন আপনি আপনার ল্যাপটপ বা ট্যাব বা ফোনে একটা ইংলিশ মুভি বা হিন্দি মুভি বা বাংলা একটা মুভি আপনি অন করে ইউটিউব থেকে দেখতে শুরু করলেন। এক্ষেত্রে বলতে হবে নাও আই অ্যাম ওয়াচিং আ ফানি ইন্টারেস্টিং ভিডিও, নাও আই অ্যাম ওয়াচিং আ মুভি, নাও হি ইজ ওয়াচিং আ মুভি। অর্থাৎ বড় অনেকক্ষণ সময় ধরে কোনো মোবাইল বা কোনো বই বা কোনো স্ক্রিনের উপরে কোনো কিছু দেখাকে ওয়াচ বলতে হবে। নাও আই অ্যাম ওয়াচিং এ মুভি, অর্থাৎ অনেকক্ষণ ধরে আমাকে এটা দেখতে হবে বা আমি অনেকক্ষণ ধরে দেখছি, সেক্ষেত্রে ওয়াচ হবে। আর অনিচ্ছা সত্ত্বেও অল্প সময়ের জন্য দেখলে সি হবে। আর কারো উপদেশ বা আদেশের জন্য বা বাধ্যতামূলক দেখলে সেক্ষেত্রে লুক হবে। এই ধরনের অনেক পার্থক্য, বিভিন্ন ইংলিশে এই ধরনের অনেক ওয়ার্ড রয়েছে যে, একটা মনে হয়েছে কি টেয়ার নাকি আছে, একটা মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে ওটা। হ্যাঁ ওটা টিয়ার, টিয়ার, হ্যাঁ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এক দৃষ্টিতে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকলে টিয়ার হয়। এই ধরনের পার্থক্যগুলো, এটাও তো দেখার মনে হলো। হ্যাঁ হ্যাঁ ওটা দেখায়, কিন্তু এক দৃষ্টিতে মানে বেশিক্ষণ না, অনেকক্ষণ। ওটা হচ্ছে কোনো স্থির চিত্র, তার দিকে আমি তাকিয়ে থাকলাম। কিন্তু এই যে আমি যখন মুভি দেখছি, মুভিটা তো চলমান, এবং মুভিটা ওইটা যতটা সময় দেখি টিয়ারের ক্ষেত্রে, ওয়াচের ক্ষেত্রে তার থেকে বেশি সময়, মানে আমি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখতেছি। অর্থাৎ মুভি দেখা বা কোনো বই পড়া এই ক্ষেত্রে ওয়াচ হয়। আই এম ওয়াচিং দ্য বুক, আই এম ওয়াচিং দ্য মুভি, আই এম ওয়াচিং দ্য সিনারি, এক্ষেত্রে হচ্ছে ওয়াচ হবে। যাই হোক, এখানে আমরা বলেছিলাম যে আই শো মাই ফোন, আমি আমার ফোন দেখাই। আই শো মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটার দেখাই। আই শো মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখাই। আই শো মাই ফ্যামিলি, আমার পরিবারকে দেখাই। এক্ষেত্রে হচ্ছে আই শো মাই, ইউ শো হিম, ইউ শো, দে শো দেয়ার। অর্থাৎ এই স্ট্রাকচার দিয়ে আমরা এটা করতে পারি যে আমি আমার ফোন দেখাই, আমি আমার কম্পিউটার দেখাই। এরপর হচ্ছে হাউ ক্যান আই বি। বি মানে হচ্ছে হওয়া, বি মানে হওয়া। বলছে যে আমি কিভাবে দুঃখিত হতে পারি, হাউ ক্যান আই বি স্যাড। আমি কিভাবে শক্তিশালী হতে পারি, আই ক্যান, হাউ ক্যান আই বি স্ট্রং। আমি কিভাবে দুর্বল হতে পারি, হাউ ক্যান আই বি উইক। আমি কিভাবে প্রস্তুত হতে পারি, হাউ ক্যান আই বি রেডি। আমি কিভাবে সাবধান হতে পারি, হাউ ক্যান আই বি কেয়ারফুল। বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ হাউ ক্যান আই বি, এরপরে সব অ্যাডজেক্টিভ দিতে, ব্রেভ, প্যাশেন্ট, কনফিডেন্ট, স্মার্ট, কেয়ারফুল, রেডি, উইক, স্ট্রং, স্যাড, এগুলো অ্যাডজেক্টিভ। হাউ ক্যান আই বি ইন্টেলিজেন্ট, আমি কিভাবে বুদ্ধিমান হতে পারি। হাউ ক্যান আই বি কনফিডেন্ট, আমি কিভাবে বিশ্বাসী হতে পারি। যদি বলা হয় তুমি কিভাবে বিশ্বাসী হতে পারো, তারা কিভাবে সাহসী হতে পারে, হাউ ক্যান দে, হাউ ক্যান আই এর বদলে দে, হাউ ক্যান দে বি ব্রেভ, তারা কিভাবে সাহসী হতে পারে। তাহলে এটা হচ্ছে হাউ ক্যান আই বি। দেখবেন এই রুলগুলা যখনই আমি পড়ায় দেওয়ার পর একবার দুবার করে পড়বেন, এইগুলা ডে টু ডে লাইফে ব্যবহার করবেন, তখন এইখান থেকে বাক্য করা কিন্তু সহজ হয়ে যাবে, খুব সহজ হবে। আমি আমার ফলাফল জানতে চাই, আমি আমার গ্রেড জানতে চাই, আমি আমার নম্বর জানতে চাই, আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। সেক্ষেত্রে আই ওয়ান্ট টু নো মাই, I want to know my, I want to know my result, I want to know my grade, I want to know my mark, আমি আমার উত্তর জানতে চাই, I want to know the answer, আমি সত্য জানতে চাই, I want to know the truth। এগুলো দিদি একটু পড়ে ফেলেন তো প্রথম থেকে, এগুলো পড়লে নিজেদের বেশি কাজে দিবে। আমি ফলাফল, I want to, I want to know my result. হুম, আমি আমার ফলাফল জানতে চাই। I want to know my grade. আমি আমার গ্রেড জানতে চাই। I want to know my mark. আমি আমার নম্বর জানতে চাই। I want to know the answer. আমি আমার উত্তর জানতে চাই। I want to know the truth. আমি সত্য জানতে চাই। হুম, I want to know the time. আমি সময় জানতে চাই। I want to know the way. আমি পথ জানতে চাই। I want to know the reason. আমি
কারণ জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য প্লেস, আমি জায়গা জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য নিউজ, আমি খবর জানতে চাই, আই ওয়ান্ট টু নো মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের জানতে চাই, আই ওয়ান্ট টু নো মাই টিচার, আমি আমার শিক্ষককে জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য ডেট, আমি তারিখ জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য স্টোরি, আমি আমি গল্প জানতে চাই। তাহলে এখানে যদি বলা হয় তুমি তোমার ফলাফল জানতে চাও বা তারা তাদের ফলাফল জানতে চায়, দে ওয়ান্ট They টু want নো to দেয়ার know রেজাল্ট। হ্যাঁ, মাই হবে না, দে থেকে দেয়ার। হ্যাঁ, আই এর জন্য মাই হয়েছে, দে এর জন্য দেয়ার হবে, হিজ এর জন্য হি এর জন্য হিজ হবে, শি এর জন্য হার হবে। অর্থাৎ একটা সাবজেক্টিভ বসবে, আরেকটা হচ্ছে পজিটিভ বসবে। এগুলো পজিটিভ বলা হয়, র থাকে পজিটিভ। হ্যাঁ, আমি কেসটা পড়াবো একসময় একটু, যে প্রোনাউনের কেস হয়, যেমন আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। আবার আরেকটা পজিটিভ টু রয়েছে, মাইন মানেও আমার, এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই পজিটিভটা যখন বাংলা বাক্যের শেষে থাকে তখন শেষে একটা পজিটিভ টু বসাতে হয়, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। কিন্তু যদি এরকম বলি এটি আমার কলম, এটি আমার, তখন হবে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মোবাইল, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই টেবিল, দিস ইজ মাই মাদার। এক্ষেত্রে কিন্তু মাইটা বসবে ওই অবজেক্টের আগে। আর যখন আমার শব্দটা বা পজিটিভ বাংলা অর্থটা শেষে থাকবে তখন ইংলিশে একটা পজিটিভ শেষে বসবে, দিস পেন ইজ মাইন, দিস কম্পিউটার ইজ মাইন, দিস ল্যাপটপ ইজ মাইন। অর্থাৎ এইগুলাকে আমরা এইভাবে বাক্য তৈরি করব। আচ্ছা, কি ই হইলে কি ওয়ান্টস টু নাকি? হি ওয়ান্টস টু হবে, যেমন হি ওয়ান্টস টু হিজ রেজাল্ট, সে তার ফলাফল জানতে চায়, সে তার গ্রেড জানতে চায়, হি ওয়ান্টস টু নো হিজ গ্রেড। এখানে যেহেতু যদি বলা হয় সে তার ফলাফল জানতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু নো হিজ রেজাল্ট, হি ওয়ান্টেড টু নো হিজ রেজাল্ট, সে তার ফলাফল জানতে চাইবে, হি উইল ওয়ান্ট টু নো হিজ রেজাল্ট, হি উইল ওয়ান্ট টু নো হিজ রেজাল্ট। টেন্স পরিবর্তন হলে আমাকেও সেই নিয়ম অনুসারে এখানে পরিবর্তনটা ঘটাতে হবে। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় ছিল, হ্যাঁ ওই নিয়ার ফিউচারের একটা স্ট্রাকচার, যে অবশ্যই, হ্যাঁ 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 বলেন। গোয়িং টু ঢাকা, হ্যাঁ মানে আই এম গোয়িং টু ঢাকা, ঠিক আছে, যেমন আমি ঢাকা যাচ্ছি, হ্যাঁ তাহলে এখানে যদি হি মানে হি হয় তাহলে কি হি ইজ গোয়িং টু হবে নাকি? হ্যাঁ, হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকায় যাচ্ছে বা সে ঢাকায় যাবে। মানে অল্প 2-1 ঘন্টার ভিতরে, অল্প সময়ের ভিতরে যখনই যাবে, তো এখানে ফিউচার শ্যাল উইল না দিয়ে ওই আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয় এবং ওইটাকে বলা হয় নিয়ার ফিউচার। যেমন সে আজ রাত 10টায় ঢাকায় যাবে, এখন সকাল 10টা বাজে আর বলা হচ্ছে সে রাত 10টায় ঢাকায় যাবে, তো রাত 10টা বা হ্যাঁ, yes, he is going to Dhaka at 10 p.m. today but tonight. He is going to Dhaka tonight at 10 p.m. সে আজ রাত 10টায় ঢাকায় যাচ্ছে বা যাবে। ওখানে ওই যে ওই পরিবর্তন, ওই স্ট্রাকচারটাই মোটামুটি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু আমেরিকাতে এটা মনে হয় বেশি ব্যবহার করে, যে যাচ্ছে বা দেখো না, ইয়েস হি ইজ গনা, দে গনা, হ্যাঁ 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 মনে করতে they are going হ্যাঁ going হ্যাঁ হ্যাঁ। দেখেন, কালকে একটা স্যার বলছিলেন যে ইংল্যান্ড আমেরিকাতে আমরা যতটা ইংরেজি গ্রামার জানি, ওরা কিন্তু ওই দেশের নেটিভ যারা, এরা অতটা ইংরেজি গ্রামার জানে না। কারণ চিন্তা করে দেখেন, মনে করেন কোনো আমেরিকান লোক বাংলাদেশে আসলো আপনার সাথে, এখন সে চাচ্ছে বাংলা ভাষা শিখতে, তো তাকেও কিন্তু আমরা যেভাবে ইংরেজি শিখতেছি তাকেও সেইভাবে বাংলা ব্যাকরণ পড়ে পড়ে বাংলা শিখতে হবে। অর্থাৎ তখন সে বলবে যে আমি যতটা বাংলা ব্যাকরণ জানি আপনারা বাঙালিরা ততটা জানেন না। এই যে হিজ গনা, দে আর গনা, এগুলা কিন্তু আসলে ওরা মানে শুনে শুনে ছোটবেলা থেকে, যেমন আমরা বাংলা শিখেছি মায়ের মুখের থেকে, পরিবার থেকে শুনে শুনে, তো ওরাও কিন্তু ওইভাবে, মানে ওরা, আমরা যেমন বাংলায় অনেক কথা বলি, আঞ্চলিক কথা বলি বা অনেক কথা বলি যেগুলো গ্রামার না মেনে, তো ওরাও কিন্তু ঠিক ওইভাবে ওই যে হিজ গনা, এটা বললে আমরা বাঙালিরা যারা নতুন গিয়েছি তারা কিন্তু আমরা বুঝতে পারি না যে কি বলতে চাচ্ছে সে। তা এইটা হচ্ছে
ঠিকই আছে দে গোনা বললো, হ্যাঁ। কিন্তু দে আর গোয়িং টু হবে নাকি দে গোয়িং টু হবে? দে দে আর গোয়িং টু, এটা বুঝতে হবে যে দে গনা মানে তারা যাচ্ছে, দে আর গোয়িং টু নিউ ইয়র্ক, দে আর গোয়িং টু জামাইকা, এটা হচ্ছে তারা ওইভাবে বলছে। তা আমরা কিন্তু ওইটা আবার ওই গ্রামার মেনে, আপনি যদি ওদের সামনে বলেন আই এম গোয়িং টু বাংলাদেশ টু নাইট, আমি আজ রাতে বাংলাদেশে যাচ্ছি, ওরা হলে বলতো আই গনা বাংলাদেশ টু নাইট, হুম হুম। শর্ট ফর্মে এটা ব্যবহার করছে। যাই হোক, তো এখানে হচ্ছে আই ওয়ান্ট টু, এরপর হচ্ছে ইন দা মর্নিং, সেই একই রুল গুলো আবার সামনে এসেছে। আচ্ছা, আমি আরেকটা রুল একটু দেখাবো, যে রুলটা আমাদের আরো ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে ছোট ছোট কয়েকটা রুল একটু দেখাই। এখান থেকে আমাদের এই রুলগুলো জানলে কি হয়, একটার পর একটা ব্যবহার করে আমরা কথাগুলো খুব সহজে বলতে পারি। একটা রুল ব্যবহার করব, সেই রুল থেকে আমরা যদি প্র্যাকটিস করি, তখন আমাদের কথা বলাগুলো খুব ইজি হয়ে যায়। আর আরেকটা কাজ হয়, আমরা একটা রুল শিখলে ওই রুল দিয়ে পরিবর্তন করে করে কথা বলি। যেমন আমি মাঝে মাঝে হাসি, আমি মাঝে মাঝে গান গাই, আমি মাঝে মাঝে পার্কে যাই, আমি মাঝে মাঝে বাড়িতে পার্টির আয়োজন করি। তাহলে এটা বলছে যে আমি মাঝে মাঝে হাসি, সামটাইমস আই স্মাইল, মাঝে মাঝে আমি গান গাই, সামটাইমস আই সিং, মাঝে মাঝে আমি নাচি, সামটাইমস আই ডান্স, মাঝে মাঝে আমি পড়ি, সামটাইমস আই রিড। খুবই সহজ, এটাকে এখানে পরিবর্তন করা যায়, তুমি মাঝে মাঝে হাসো, তুমি মাঝে মাঝে উপন্যাস পড়ো, তুমি মাঝে মাঝে ঢাকায় যাও, তখন হবে সামটাইমস ইউ স্মাইল, সামটাইমস আই। এখানে দুইটা শব্দ, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আবার যদি এসটাকে বাদ দিয়ে দেই সামটাইম, এই সামটাইম মানে হচ্ছে কিছু সময়, সামটাইম মানে হচ্ছে কিছু সময়, আর সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। একটা এস এর কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সতর্কতার সাথে পড়তে হয়, শিখতে হয়, এই কারণে যে এখানে একটা অক্ষরও যদি পরিবর্তন হয়ে যায়, অর্থেরও বিরাট পরিবর্তন হয়ে যায়। যেমন বলা হচ্ছে, যদি বলা হয় হোপ, HOPE, হোপ, HOPE, আমরা চিঠি লেখার জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করি, আই হোপ ইউ আর ভেরি ওয়েল মাই ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড। এখানে হোপ মানে আমি আশা করি তুমি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, HOPE। আবার এই ইটাকে যদি বাদ দিয়ে বলি HOP, হোপ, এই হোপ মানে হচ্ছে, এই হোপ মানে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাফানো বা এক পায়ে লাফানো। একটা খেলা করে গ্রামের দিকে দেখবেন, এক পায়ে লাফিয়ে বাচ্চারা, এটা হচ্ছে হোপ, HOP। এখানেও তদ্রূপ, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আর সামটাইম মানে হচ্ছে কিছু সময়। প্লিজ ওয়েট ফর হেয়ার ফর সাম টাইম, প্লিজ ওয়েট ফর মি হেয়ার ফর সাম টাইম, আমার জন্য এখানে অল্প কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, এক্ষেত্রে সাম টাইম। আমি মাঝে মাঝে হাসি, সাম টাইম আই স্মাইল, তুমি মাঝে মাঝে হাসো, সাম টাইম ইউ স্মাইল, তারা মাঝে মাঝে আসে, সামটাইমস দে কাম, সে মাঝে মাঝে বই পড়ে, সামটাইমস হি রিডস, আমি মাঝে মাঝে পড়ি, সামটাইমস আই রিড। সামটাইমটা প্রথমে দিলেও হচ্ছে, আবার আপনি শেষে দিয়েও করতে পারেন, আই রিড সামটাইমস, আই স্লিপ সামটাইমস, আই ইট সামটাইমস, অথবা সামটাইমস আই ইট, সামটাইমস আই প্লে, সামটাইমস আই কুক, মাঝে মাঝে আমি রান্না করি, মাঝে মাঝে আমি টিভি দেখি, সামটাইমস আই ওয়াচ টিভি। হ্যাঁ, এটা হচ্ছে সামটাইম। এগুলো আপনি বলবেন, কথা বলবেন, তখন মাঝে মাঝে এগুলো ব্যবহার করবেন, যে মাঝে মাঝে আমি টিভি দেখি, মাঝে মাঝে আমি চা খাই, মাঝে মাঝে আমি বই পড়ি, মাঝে মাঝে মানে কি কখনো কখনো, এরকম একটা বুঝাচ্ছে। এরপর একটা রুল বুঝাবে, সেটা হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, এটা সত্য যে বাংলাদেশে আগামীতে শান্তি ফিরে আসবে, এটা সত্য যে সে গান গায়, এটা সত্য যে সে এটা চুরি করেছিল, এটা সত্য যে সে একজন মেধাবী ছাত্র। ইট ইজ ট্রু দ্যাট আই নো ইউ, এটা সত্য যে আমি তোমাকে চিনি। ইট ইজ ট্রু দ্যাট হি ওয়ার্কস, এটা সত্য যে সে কাজ করে। ইট ইজ ট্রু দ্যাট শি সিংস, এটা সত্য যে সে গান গায়। হ্যাঁ, এটা সত্য যে তারা খেলে। ইট ইজ ট্রু দ্যাট দে প্লে, এটা সত্য যে আমরা পড়ি। ইট ইজ ট্রু দ্যাট উই স্টাডি। অর্থাৎ এখানে সবগুলো ইট ইজ ট্রু দ্যাট এটা দিয়ে করবেন। এরপর এটা একটু পড়বেন, আমি আমার ফলাফল, এটা তো হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমরা এই দুইটা রুল আজকে আমি পাঠিয়ে দিব, এই দুইটা থেকে আমরা একটু প্র্যাকটিস করব। নেক্সট দিনে এইখান থেকে আমি কিছু কোয়েশ্চেন করব। আচ্ছা, গত ক্লাসে আমি এইটা একটু দেখিয়েছিলাম যে বড় বড় বাক্য তৈরি করতে হয় কিভাবে, তাই না?
এই শীটটা থেকে আমি ভেঙে ভেঙে বাক্যগুলো তৈরি করে করে দেখিয়েছিলাম। এখন আজকে এইখান থেকে আমরা একটু প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিস শীট থেকে এই যে এখানে অনেকগুলো প্যাসেজ দিয়েছি, আমরা একটা প্যাসেজ একটু সলভ করি। এই যে দেখেন, এইটা আমরা নিজেরা একটু বলবো। প্রথমে দিদি এখান থেকে প্র্যাকটিস করবেন যে আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে বাংলা দেখে দেখে ইংলিশে বলবেন। হ্যাঁ আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। হ্যাঁ There is a small school in our place. স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। The school এক কোণে অবস্থিত। তাহলে এক কোণে ইংরেজি হচ্ছে ওয়ান কর্নার। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে দা স্কুল আপনি বসিয়েছেন, বেশ ভালো কথা। এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, দা স্কুল। এখন সাবজেক্টের পরেই ভার্ব দিতে হয়। তাহলে এখানে ভার্ব হচ্ছে স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। এখানে সাবজেক্ট হচ্ছে অবস্থিত। দা স্কুল ইজ সিচুয়েটেড। ইজ সিচুয়েটেড কেন হলো? কারণ স্কুলকে ওখানে কেউ না কেউ তৈরি করে রেখেছে, অর্থাৎ স্কুল নিজে নিজে তৈরি হতে পারেনি। কথা বলতে গেলে মনে রাখতে হবে, যদি বাক্যে সাবজেক্ট না থাকে, অবজেক্টকে প্রথমে এনে সাবজেক্ট বানিয়ে সাবজেক্ট ধরে নিয়ে এইটাকে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো যেহেতু অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সেহেতু এখানে প্যাসিভ ভয়েস করতে হবে। আর প্যাসিভ ভয়েস মানেই হলো এই সাবজেক্টের পরে ভার্বের V3। তাহলে অবস্থান করা ইংরেজি হচ্ছে সিচুয়েশন, অবস্থান। আর অবস্থিত এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অবস্থিত। তাহলে দা স্কুল ইজ সিচুয়েটেড, দা স্কুল ইজ সিচুয়েটেড In the corner of এই যে এইবার এটা করব, উল্টা দিক থেকে আসবো, কোণে এক বা এক কোণে। আমি গতকাল যে থিওরি দিয়েছিলাম, এই one corner. হ্যাঁ সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। এখানে দেখেন আমি ওই একই সূত্র দিয়ে বাক্যটা কত সুন্দর মিলিয়ে দিচ্ছি। স্কুলটি এটা হচ্ছে আমার সাবজেক্ট, এর ইংলিশটা হবে দা স্কুল, স্কুলটি। এরপর আমি বলেছিলাম সাবজেক্টের পরে ভার্ব দিব, ভার্বটা হচ্ছে অবস্থিত। দা স্কুল ইজ সিচুয়েটেড, দা স্কুল ইজ সিচুয়েটেড। আমি সাবজেক্ট আর ভার্বের ব্যবহার সেরে ফেলেছি। এরপর এই উল্টা দিক থেকে প্রথম দিকে আসবো। দা স্কুল ইজ সিচুয়েটেড কোণে এক, বা এইভাবে বলতে হয় এক কোণে। দা স্কুল ইজ সিচুয়েটেড ইন দা অন কর্নার, এক কোণে। কোথায়? গ্রাম এর, গ্রাম এর। তাহলে দা স্কুল ইজ সিচুয়েটেড ইন দা অন কর্নার অফ দা ভিলেজ। অফ মানে হচ্ছে র এর, অফ মানে কি হবে? র বা এর। হ্যাঁ, যেমন বরিশালের চাউল, দা রাইস অফ বরিশাল। আফ্রিকার সোনা, দা গোল্ড অফ আফ্রিকা, দা গোল্ড অফ আফ্রিকা। এইটা জড় বস্তু বা যেগুলো অ্যাবস্ট্রাক্ট না, যেগুলো হচ্ছে কনক্রিট, এর ক্ষেত্রে অফ দিয়ে করতে হয়। বরিশালের চাল, দা রাইস অফ বরিশাল। কিন্তু যদি বলা হয় করিমের পিতা, ফাদার অফ করিম বলা যাবে না। এক্ষেত্রে প্রাণীবাচক হলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। অ্যাপোস্ট্রফি এস মানে র বা এর উপরে কমা দিতে হয়, ইলেক বা লোপ চিহ্ন। হ্যাঁ, তখন হবে করিমস ফাদার, করিমস ফাদার। কিন্তু যদি বলা হয় টেবিলের পায়া, দ্য লেগস অফ দ্য টেবিল, এক্ষেত্রে আপনাকে অফ ব্যবহার করতে হবে। ওই যে বলেছি বরিশালের চাউল, তাহলে চাউল, টেবিলের পায়া, আফ্রিকার সোনা, এগুলো হচ্ছে জড় পদার্থ, এগুলো অফ ব্যবহার করে র বা এর করতে হয়। আর যেখানে প্রাণীবাচক থাকে সেখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। সুমনের ভাই, সুমনস ব্রাদার, সুমনস মাদার, সুমনস ফাদার। দিস ইজ করিমস ফাদার। তাই বলছে স্কুলটি গ্রামের এক কোণায় অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য অন কর্নার অফ দ্য ভিলেজ, On the বা ইন দ্য অন কর্নার। এরা কি করেছে? ইন অন কর্নার। দি স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার, ইন অন কর্নার। ইন মানে হচ্ছে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, প্রেপোজিশন। হ্যাঁ, ইন দ্য ওয়ান কর্নার অফ দ্য ভিলেজ। এই যে অফ মানে হচ্ছে র বা এর, অফ দ্য ভিলেজ। আচ্ছা, তারপর দেখেন, তাহলে আমি গতকাল যে সূত্র দিয়েছিলাম সেই সূত্র অনুসারে বাক্যটা হুবহু মিলে গেল। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দা স্কুল ইজ সিচুয়েটেড
ইন দা অন কর্নার অফ ভিলেজ, গ্রামের প্রতিদিন সকালে ছাত্রছাত্রী, ভিলেজ কি মানে হ্যাঁ ভিলেজ, শুধু ভিলেজ দিলে ভুল হবে, হ্যাঁ অফ দা ভিলেজ, ইন কর্নার অফ ভিলেজ। ইন কর্নার অফ ভিলেজ, হ্যাঁ এটাও হবে, গ্রামের এক কোণে, ইন অন কর্নার অফ ভিলেজ। আচ্ছা, প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, তাহলে ইন এভরি মর্নিং বা এভরি ডে মর্নিং বা এভরি মর্নিং দিলে হয়। ইন এভরি মর্নিং বা এভরি মর্নিং দ্য স্টুডেন্টস Students goes to গো টু স্কুল, এখানে ইন দা মর্নিং এইটা শেষে দিলেও হচ্ছে, স্টুডেন্টস গো টু স্কুল ইন দা মর্নিং। আচ্ছা, তারপর হচ্ছে স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়, আবার সেই প্যাসিভ ভয়েস চলে আসলো, কারণ এখানে নিয়ম কানুন মেনে চলা হয়। নিয়ম কানুন কিন্তু একটা মানে জড় পদার্থ, এখানে তারা মেনে চলতে পারে না, তাদেরকে মেনে চলা হয়, নিয়ম কানুন মেনে চলা হয়। তাহলে নিয়ম কানুন ইংরেজি হচ্ছে রুলস। রুলস মানে নিয়ম কানুন গুলা, রুল মানে নিয়ম আর রুলস মানে নিয়ম গুলা। তাহলে রুলস আর ফলোড, রুলস আর ফলোড, ফলো মানে অনুসরণ করা, তাহলে রুলস ওই যে V3 করতে হবে, রুলস আর ফলোড, নিয়ম কানুন মেনে চলা হয়, কোথায়? স্কুলে, তাহলে ইন স্কুল, থ্যাংক ইউ, রুলস আর ফলোড ইন স্কুল। তাহলে এখানে আরেকটু বলতে হবে, অনেক নিয়ম কানুন মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড। কি বলেছে? মেনি রুলস আর ফলোড অ্যাট দ্য স্কুল, অ্যাট কেন দিতে হবে? অ্যাট মানে হচ্ছে এ অ তে, এ অ তে, স্কুলে তে, অ্যাট দ্য স্কুল, অ্যাট দ্য স্কুল, স্কুলে তে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। অ্যাট মানে হচ্ছে এ অ তে, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। অনেকে ভুল করে, হ্যাঁ। স্টুডেন্টস গো টু স্কুল, হুম। এখানে ওই যে যদি স্টুডেন্ট থাকে, এসটা না থাকে, তাহলে তো গোস টু হবে। অবশ্যই ওখানে স্টুডেন্ট মানে একজনকে বোঝাচ্ছে, হয় সে একজন ছাত্র, না হয় হ্যাঁ গো টু হবে, হ্যাঁ এইটা হচ্ছে একটা সূক্ষ্ম হিসাব, এটা অনেকেই বুঝতে পারে না। যেমন যদি বলা হয় প্যারেন্ট, যদি বলা হয় প্যারেন্ট, প্যারেন্ট মানে কিন্তু হয় পিতাকে বোঝানো হচ্ছে, না হয় মাতাকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন প্যারেন্টস দিব তখন আবার পিতা মাতা উভয়কেই বোঝাচ্ছে, তখন ওটা প্লুরাল হয়ে গেল। এখানেও ঠিক তাই, স্টুডেন্ট বললে তখন গোজ হবে, আর স্টুডেন্টস বললে তখন গো হবে। আচ্ছা, তাহলে আমরা বলছি কি যে অনেক স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড অ্যাট দা স্কুল বা অ্যাট স্কুল। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়, তাহলে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়, দ্য স্টুডেন্টস আর এনকারেজড ফর দেয়ার স্টাডিং, অথবা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়, তাহলে স্টুডেন্টস আর এনকারেজড টু বি অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। এখানে বলছে যে স্টুডেন্টস আর এনকারেজড, এই যে স্টুডেন্টস আর, যেহেতু স্টুডেন্টস ব্যবহার করেছি এখানে আর দিয়েছি, প্লুরাল সাবজেক্ট ভার্ব প্লুরাল, টু ফোকাস অন দেয়ার স্টাডিজ অথবা টু বি অ্যাটেন্টিভ অন দেয়ার স্টাডিজ। ফোকাস মানে হচ্ছে মনোযোগী করতে বা উৎসাহিত করতে, আর স্টাডিজ মানে হচ্ছে লেখাপড়ার প্রতি। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে, এই যে হতে পারে, এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে বলছে সামটাইমস দ্য স্টুডেন্টস মে বি পানিশড, সামটাইমস মানে কখনো কখনো বা মাঝে মাঝে, দ্য স্টুডেন্টস মে বি পানিশড কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে, যদি তারা নিয়ম ভঙ্গ করে, ইফ দে ব্রেক দা রুলস, ইফ দে ব্রেক দা রুলস, এই যে বলছে যে সামটাইমস স্টুডেন্টস বা চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দা রুলস, যদি তারা নিয়ম ভঙ্গ করে তাদের শাস্তি দেওয়া হতে পারে। তারপর কি বলছে, ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়, তাহলে কি হবে, ইন দা ফিউচার দ্য স্টুডেন্টস ক্যান, ইন দা ফিউচার দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড
দ্য স্টুডেন্টস বা চিলড্রেন আর প্রিপেয়ার্ড, তাদেরকে প্রস্তুত করা হয়, সো দ্যাট দে ক্যান ডু গুড ডিডস ফর দ্য সোসাইটি, তারা সমাজের জন্য ভালো কাজ করতে পারে, সেজন্য তাদেরকে প্রস্তুত করা হয়। কাদেরকে প্রস্তুত করা হয়? ছাত্রছাত্রীদেরকে। ইন ফিউচার বা ইন দা ফিউচার, ভবিষ্যতে, ইন দা ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয় কি জন্য? সো দ্যাট, যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারে, পজিটিভলি টু দ্য সোসাইটি, সমাজে ভালো কাজের জন্য, অথবা ফর দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য গুড ডিডস ফর দ্য সোসাইটি, তারা সমাজের ভালো কাজের জন্য যেন তারা অবদান রাখতে পারে, তার জন্য তাদেরকে প্রস্তুত করা হয়। কি জন্য প্রস্তুত করা হয়? তারা যেন সমাজের ভালো কাজ করতে পারে। দেখেন এই যে বাক্যগুলা, এর প্রত্যেকটা বাক্যই ওই নিয়ম দিয়ে মিলে যাবে, শুধু যেখানে প্যাসিভ মুড হবে সেখানে প্যাসিভের স্ট্রাকচার ধরে আপনাকে করতে হবে। পজিবিলিটি বোঝানোর জন্য এখানে মে ব্যবহার করা হয়েছে, সম্ভাবনা বোঝাচ্ছে, চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, যদি তারা নিয়ম ভঙ্গ করে, পজিবিলিটি। আবার অ্যাবিলিটি রয়েছে, দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি, শেষের যে বাক্যটা বলেছি অ্যাবিলিটি বুঝালে ক্যান বসে, দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি, তারা সমাজের জন্য অবদান রাখতে পারে, যেন, এই যে ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, একটা পজিটিভ ভাব বুঝালে সেক্ষেত্রে ক্যানের ব্যবহার করতে হয়। আর যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মে বসাতে হয়। যদি কখনো উচিত বুঝায় সেক্ষেত্রে আপনাকে শুডের ব্যবহার করতে হয়। শুড মানে হচ্ছে উচিত, যেমন আমার যাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, তাদের পড়া উচিত, এক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। এই যে দেখেন প্যাসিভ ভয়েসের ব্যবহার করেছে নাম্বার 3 সেন্টেন্সে, দ্য শিফট টু শিফট ফোকাস বলছে মেনি রুলস আর ফলোড। এখানে কিন্তু ছাত্রছাত্রীদের দ্বারা বা ছাত্রছাত্রীরা অনেক নিয়ম মেনে চলে, লোকেরা অনেক নিয়ম মেনে চলে, এটা বলা হয়নি, শুধু বলা হচ্ছে মেনি রুলস আর ফলোড, নিয়ম মেনে চলা হয়। নিয়ম তো নিজে নিজে মেনে চলতে পারে না, নিয়মকে মেনে চলা হয়, তাই বলছে মেনি রুলস আর ফলোড। স্টুডেন্টস আর এনকারেজড, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা হয়। তাহলে এগুলা হচ্ছে আমরা প্যাসিভ মুড ব্যবহার করব। আচ্ছা এইবার দেখেন, এইটা আমরা একটু প্রথমে ইংলিশটা পড়ি, ইংলিশ পড়ে দেখি বাংলা কি বলছে আমরা বুঝতে পারি কিনা। প্রথমে তাহলে একটু পড়তে হবে, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, Our country is beautiful and rich in natural resources. আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, নাকি? ঠিক আছে। Rich in natural resource. However, the environment is often polluted. However, যাই হোক, নাকি? হ্যাঁ, however মানে যাই হোক, যাই হোক, the environment মানে পরিবেশ is often প্রায়ই দূষিত, নাকি? যাই হোক, পরিবেশ প্রায়ই দূষিত। People need to be made aware. মানুষের প্রয়োজন, Need to be aware মানে সচেতন, লোকজনদেরকে সচেতন করা প্রয়োজন। লোকদেরকে Need to be made মানে প্যাসিভ করছে এটা, নাকি? প্যাসিভ, হ্যাঁ, need to be made aware, সচেতন হওয়া প্রয়োজন। If awareness is raised, এটা অর্থ কি? যদি সচেতন না হয়, নাকি? Awareness is raised মানে raised মানে হচ্ছে সচেতন করা, যদি awareness করা হয়, সচেতন করা হয়, it will be possible to protect the environment. It will be possible, সম্ভব হবে, to protect মানে রক্ষা করা, the environment পরিবেশ রক্ষা করা সম্ভব হবে যদি সচেতন হয়, আর কি। যদি সচেতন করা যায় তাইলে পরিবেশটা রক্ষা করা যাবে, নাকি? If everyone work together, যদি সকলেই একসাথে কাজ করে, the environment will be preserved. Will be preserved করছে, সংরক্ষণ করে,
পরিবেশ যদি সংরক্ষণ। সবাই একত্রে কাজ করে তাহলে পরিবেশ পরিবেশটা সংরক্ষণ সংরক্ষিত করা- হবে, সংরক্ষণ করা যাবে, মানে the environment will be প্রিজার্ভ। preserved, সংরক্ষিত হবে আর কি। ইন দ্য ফিউচার মোর স্টেপ, ভবিষ্যতে অনেক মানে পদক্ষেপ উইল বি টেকেন, নেওয়া হবে টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। ভবিষ্যতে অনেক এনভায়রনমেন্টটা উন্নতির জন্য অনেক পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ উন্নত করার জন্য অনেক পদক্ষেপ, স্টেপ মানে পদক্ষেপ নেওয়া হবে। ইন ফিউচার মোর স্টেপ, অনেক পদক্ষেপ নেওয়া হবে, উইল বি টেকেন টু ইমপ্রুভ মানে দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পরিবেশের উন্নতির জন্য অনেক পদক্ষেপ নেওয়া হবে। অনেক পদক্ষেপ নেওয়া হবে। আচ্ছা দেখেন, খুব ভালো। এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করব, বলছে যে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর, অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। কত সহজে ইংরেজি থেকে বাংলা পড়া যায়, একটু আমরা সেটা খেয়াল করব। বলছে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর, অ্যান্ড রিচ ইন, সমৃদ্ধ কিসে? ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে। আসলে কথাটা সঠিক। আমাদের দেশ যদি আমেরিকার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে জানতো বা পারতো, আমাদের দেশ যদি দুর্নীতিগ্রস্ত না হতো, আমাদের দেশও কিন্তু অনেক উন্নতি করতে পারতো। তাই বলছে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, রিচ অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। হাউএভার, যাই হোক, দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, পরিবেশ প্রায় দূষিত হয়। ইজ পলিউটেড, ইজ অফেন পলিউটেড, অফেন মানে হচ্ছে প্রায়, পরিবেশ প্রায় দূষিত হয়। এখানে কিন্তু এমন সেন্সে বলা যায় পরিবেশ প্রায় দূষিত হচ্ছে, যদিও প্রেজেন্ট ইনডেফিনিটি করতেছে, কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটাকে। হাউএভার দ্য এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড এভরি মোমেন্ট, এটাও বলা যায়। তো যাই হোক, বলছে যে যাই হোক পরিবেশটা প্রায় দূষিত হয়। পিপল নিড টু বি মেড অ্যাওয়ার, লোকজনদেরকে সচেতন করা প্রয়োজন। নিড মানে হচ্ছে প্রয়োজন, নিড মানে কি হবে? পিপল নিড টু বি মেড অ্যাওয়ার, লোকজনদেরকে সচেতন করা প্রয়োজন। কি করা প্রয়োজন? সচেতন করা। ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায় বা যদি সচেতন করা যায়, হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায়। দেখেন এইভাবে রিডিং পড়লে কি হয়, বাক্য তৈরি করার ক্ষমতা জন্মে। এইগুলো পড়ে আমরা কঠিন কঠিন শব্দ জানতে পারি। রিডিং পড়লে আমাদের ফ্লুয়েন্সিটা আসে। রিডিং পড়লে আমাদের প্রত্যেকটা বাক্যের পার্টস অফ স্পিচ ধরা শিখতে পারি আমরা। এই জন্য এই অ্যানালাইসিস করে করে পড়তে হয়। বলছে ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায়, ইট উইল বি পসিবল, এটা সম্ভব হবে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে, বা পরিবেশকে যদি সচেতনতা বাড়ানো যায়, পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। ইট উইল বি পসিবল বা পসিবল, এটা সম্ভব হবে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে সুরক্ষা করার। তারপর কি বলছে? ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি আমরা সবাই একসাথে কাজ করি বা যদি সবাই একসাথে কাজ করে। ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি সবাই একসাথে কাজ করে, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, তাহলে পরিবেশ সংরক্ষিত হবে। উইল বি প্রিজার্ভড, হ্যাঁ, এই দেখেন বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে করা হয়েছে। দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, কি বলছে? দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, পরিবেশ সংরক্ষিত হবে। কেউ না কেউ সংরক্ষণ করবে, সেই গ্রুপ, সেই গোষ্ঠী, সেই ব্যক্তির নাম এখানে নেই। না থাকার কারণে এইটা প্যাসিভ মুডে করা হচ্ছে। অ্যাক্টিভ আর প্যাসিভ এইটা জীবনে খুব ভালো করে ধরা শিখতে হবে, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। আমি খাবারটি খাই, আই ইট দ্য ফুড, কিন্তু যদি বলি খাবারটি আমার দ্বারা খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন বাই মি। আবার আমি সাবজেক্ট বাদ দিয়ে শুধু এতটুকু বলবো, খাবারটি খাওয়া হয়। ফুটবল, ফুটবল খেলা হয়। গরিবদেরকে সাহায্য করা হয়। এখানে কোনো সাবজেক্ট না রেখে ডিরেক্ট অবজেক্টকে সামনে রেখে কথাগুলো আমি বলতে চাচ্ছি। তাই এখানে কি হবে? তাই এখানে বাক্যগুলা এইভাবে তৈরি করতে হবে। দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, দ্য ফুড ইজ ইটেন, ফুটবল ইজ প্লেড,
দ্য পুয়ার ইজ হেল্পড, দ্য পুয়ার আর হেল্পড। আচ্ছা, যাই হোক, বলছে কি ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি প্রত্যেকে একসাথে কাজ করে, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, অর্থাৎ পরিবেশ সংরক্ষিত হবে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন, আরো পদক্ষেপ নেওয়া হবে, উইল বি টেকেন বা নেওয়া যেতে পারে, টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উন্নতি করতে আরো বেশি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা নেওয়া হতে পারে। বলছে ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে ইন দ্য ফিউচার মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস, আরো পদক্ষেপ, উইল বি টেকেন, নেওয়া হবে, টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উন্নতির জন্য বা উন্নতির জন্য। তাহলে এখন আমরা বাংলা দেখে ইংরেজি বলা শিখবো যে আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। হুম, Our country is beautiful and the rich এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাহলে অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক Rich সম্পদ, in natural resources. এই যে বলেছিলাম অ্যান্ড রিচ ইন, রিচ ইন, অ্যান্ড রিচ ইন মানে হচ্ছে ভরপুর, কিসে, ইন ন্যাচারাল রিসোর্সেস, রিচ ইন, ইন ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। তারপর বলছে যে তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। However, the environment is often polluted. মানুষদের সচেতন করা প্রয়োজন। তাহলে people need to be Be aware. aware. Thank you. The people need to be aware. হয় হুম। তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। হুম। If the awareness will be হুম। না, যদি সচেতনতা বাড়ানো হয়, হুম। if the Awareness is raised. If awareness is raised, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত হয়, সুরক্ষিত রাখা সম্ভব। The environment, it is possible to improve the environment. to save the environment. Save মানে সুরক্ষা করা। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। সবাই মিলে কাজ করলে, if everyone work together, If everyone work together, the environment will be saved, protected. The environment will be protected. ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে কি হবে? ফিউচার, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। The more step will be taken. পরিবেশের উন্নতির জন্য, for the improvement of our of the society. In the future, more steps will be taken to improve the environment. To improve the environment, অর্থাৎ ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে উল্টা দিক থেকে যাব, আরো পদক্ষেপ নেওয়া হবে, more steps will be taken to improve the environment. To improve the environment. নিচে আরো রয়েছে, এগুলো আমরা করব। এখানে দেখেন একটা প্যাসিভের ব্যবহার দেখাচ্ছি। The environment is often polluted. পরিবেশ প্রায় দূষিত হয় বা দূষিত করা হয়। কারা দূষিত করে এটা এক্সাক্ট কিন্তু এখানে বলা হয়নি, যেমন বলা হচ্ছে আমি ভাত রান্না করি, আই কুক রাইস, এখানে সাবজেক্ট সরাসরি বলা হচ্ছে, সাবজেক্ট এখানে থাকছে আই কুক রাইস। কিন্তু যদি বলা হয় ভাত রান্না করা হয় তখন কি হবে? রাইস ইজ কুকড। আমি ফেসবুক ব্যবহার করি, আই ইউজ ফেসবুক। কিন্তু যদি বলা হয় ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ ইউজড। যদি বলা হয় ফেসবুক ব্যবহার করা হয়েছিল, ফেসবুক ওয়াজ ইউজড। যদি বলা হয় ফেসবুক ব্যবহার করা হবে, ফেসবুক উইল বি ইউজড। এখানে ভার্বের V3 দিতে হবে। আমি ফুটবল খেলি,
আই প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। কিন্তু যদি বলা হয় তোমার দ্বারা ফুটবল খেলা হয়, Football, Split. the football is প্লেড বাই ইউ, তোমার দ্বারা ফুটবল খেলা হয়। আর যদি বলি ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড। হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় আমি একটা গাড়ি কিনি বা আমি একটা গাড়ি কিনেছিলাম, আই বট এ কার, আর আমার দ্বারা একটা গাড়ি কেনা হয়েছিল, এ কার ওয়াজ বট বাই মি, বাই মি। আর শুধু যদি বলা হয় একটা গাড়ি কেনা হয়েছিল, a car was brought. এ কার ওয়াজ বট, বাই থেকে বট। হ্যাঁ, বাই থেকে বট, বট। আর ব্রিং যদি বলা হয়, ব্রিং মানে কোনো কিছু আনা, তখন হবে ব্রট, ব্রট। হ্যাঁ, তাহলে বাইকে ব্রড বলবো না, আর ব্রিং কে বট বলবো না। আমরা কিন্তু এই জিনিসগুলা খুব সতর্কতার সাথে শিখবো। ব্রিং মানে কোনো কিছু আনা, আনায়ন করা, ব্রিং, ব্রট, ব্রট। আর বাই থেকে আসবে বাই, বট, বট। আমি একটা বই লিখি, আই রাইট এ বুক, আর আমার দ্বারা একটা বই লেখা হয়, এ বুক ইজ রিটেন বাই মি। আই ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকি, একটা ছবি আঁকা হয়, তখন কি হবে? আ পিকচার ইজ, Is এ পিকচার ইজ ড্রন। drawn. হ্যাঁ, খাবারটি রান্না করা হয়, দ্য ফুড ইজ, দ্য ফুড ইজ কুকড, খাবারটি রান্না করা হয়। আচ্ছা যদি বলা হয় দরজাটি খোলা হয়, দ্য ডোর ইজ ওপেন্ড, দ্য ডোর ইজ ওপেন্ড, প্রতিদিন সকালে দরজাটি খোলা হয়, দ্য ডোর ইজ ওপেন্ড এভরি, In the দ্য ডোর ইজ ওপেন এভরি মর্নিং, Morning. প্রতিদিন সকালে দরজাটি খোলা হয়। প্রতিদিন রাতে জানালাটি বন্ধ করা হয়, দ্য উইন্ডো ইজ ক্লোজড এভরি নাইট, এভরি নাইট। রুমটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড, আমার দ্বারা রুমটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড বাই মি, দ্য রুম ইজ ক্লিনড বাই মি। আমি একটা ক্লাসে কিন্তু এগুলো বলেছিলাম, যখন পাস্ট টেন্স হবে তখন পাস্ট টেন্স দিয়ে করব, যে ভাত রান্না করা হয়েছিল, কি হবে? রাইস ওয়াজ কুকড, রাইস ওয়াজ কুকড। একটা কেক তৈরি করা হয়েছিল, আ কেক ওয়াজ Made. মেড। গতকাল মাঠে ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড, বা ফুটবল গেম ওয়াজ প্লেড ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। একটা কম্পিউটার কেনা হয়েছিল, আ কম্পিউটার ওয়াজ বট, আ কম্পিউটার ওয়াজ বট। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড, ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন 1921, ইন 1921। একটা বই প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি কর্তৃক, তাহলে আ বুক ওয়াজ পাবলিশড Published. বাই in বাংলা একাডেমি, বাই বাংলা একাডেমি। সুন্দর একটা গল্প বলা হয়েছিল, আ নাইস স্টোরি ওয়াজ টোল্ড, আ নাইস স্টোরি ওয়াজ টোল্ড। যদি বলা হয় তাদের দ্বারা আজ দুপুরে ভাত রান্না করা হবে, তাহলে রাইস উইল বি কুকড will be cooked বাই দেম, বাই দেম ইন দিস in this afternoon. আফটারনুন, বিকেল বেলায়। যদি বলা হয় তাদের দ্বারা একটা বাড়ি তৈরি করা হবে, আ হাউস, আ হাউস উইল বি মেড, উইল বি মেড বাই দেম, হাউস উইল বি মেড বাই দেম। একটি কেক তৈরি করা হবে, একটা বড় কেক তৈরি করা হবে, A big cake will be made by them. বাই দেম। ফেসবুক ব্যবহার করা হবে, ফেসবুক উইল বি ইউজড, উইল বি ইউজড। পদ্মা সেতু আজ উদ্বোধন করা হবে, পদ্মা ব্রিজ উইল বি, Will be published. Nothing. পাবলিশ না, উদ্বোধন করা ইংরেজি হচ্ছে ইনঅ্যাগুরেট, তাহলে ইনঅ্যাগুরেটেড, ইনঅ্যাগুরেটেড। দ্য পদ্মা ব্রিজ উইল বি ইনঅ্যাগুরেটেড টুডে, আজ উদ্বোধন করা হবে। যদি বলা হয় পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছিল, দ্য পদ্মা ব্রিজ ওয়াজ ইনঅ্যাগুরেটেড 1 year ago, 2 years ago, 1 বছর আগে, 2 বছর আগে, যে শব্দটা আমরা এখানে ব্যবহার করি। অর্থাৎ এখানে টেন্স ব্যবহার করে আমাদের ভয়েস চেঞ্জ করা শিখতে হবে, এবং এটা শেখা হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদেরকে প্রতিদিন চেষ্টা করতে হবে। যদি আমি একটু কন্টিনিউয়াস টেন্স বলি, যেমন
আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি। আর যদি বলা হয় ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং আসবে, রাইস ইজ বিং কুকড, আমার দ্বারা ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড বাই মি, রাইস ইজ বিং কুকড বাই মি। একটি কেক তৈরি করা হচ্ছে, আ কেক ইজ বিং মেড, আ কেক ইজ বিং মেড। একটি বই লেখা হচ্ছে, আ বুক ইজ বিং রিটেন, আ বুক ইজ বিং রিটেন। হ্যাঁ, বিং হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং বা ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বিং বা শ্যাল বি বিং। তো শ্যালের ব্যবহার নাই এখন, উইল বি বিং। ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। যদি বলা হয় মাঠে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড। রুমটি পরিষ্কার করা হচ্ছে, দ্য রুম ইজ বিং ক্লিনড, দ্য রুম ইজ বিং ক্লিনড, রুমটি পরিষ্কার করা হচ্ছে। যদি বলা হয় রুমটি পরিষ্কার করা হচ্ছিল, দ্য রুম ওয়াজ বিং ক্লিনড, দ্য রুম ওয়াজ বিং ক্লিনড, রুমটি পরিষ্কার করা হচ্ছিল। তাকে সাহায্য করা হচ্ছে, কি হবে? হি ইজ বিং, তাকে সাহায্য করা হচ্ছে, আহ, তাকে সাহায্য করা হচ্ছে। হি ইজ বিং হেল্পড, হি ইজ বিং হেল্পড, তাকে টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে, হি ইজ বিং হেল্পড বাই গিভিং মানি, বাই গিভিং মানি। তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, হি ইজ বিং অফার্ড, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, হি ইজ বিং পুশড। আমি ডেকেছি, আই হ্যাভ কল্ড, আমি ডেকেছি। যদি বলা হয় আমাকে ডাকা হইয়াছে, আই হ্যাভ বিন কল্ড, আই হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হইয়াছে। একটা ব্যবসা শুরু করা হয়েছে। ক্লিয়ার হয়েছে, কিন্তু ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স আর ওই যে হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সটা, এইগুলো আমি তাহলে, আজকে তো সময় নাই, আগামী ক্লাস আমি টেন্সের বাহিরে যে ভয়েস গুলা থেকে গেছে, টেন্সের বাহিরে, হ্যাঁ, যেমন মোডাল ইন্টারোগেটিভ হ্যাঁ, ইম্পারেটিভ। এগুলো খুবই সহজ দেখাই দিব। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, তো বলা হচ্ছে মডাল ভার্ব থাকলে মডালের পরে শুধু বি যোগ করে ভয়েস চেঞ্জ করা হয়। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হতে পারে। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হতে পারে। আই গো টু এমইসি এটা কি, এটা তো মানে অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি, না মানে হ্যাঁ, এখানে হচ্ছে এটা তো প্যাসিভ না। প্যাসিভ না, না এটা অ্যাক্টিভের একটা বাক্য, ওই যে ওখানে মি রয়েছে একটা ইয়ে, এই জন্য। এমইসি এটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে এটা প্যাসিভ করতে গেলে হচ্ছে লেট। না, এটা প্যাসিভ ওইভাবে হবে না, কারণ কি এখানে আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেই বাক্যগুলোই করা যাবে যে বাক্যের ভিতরে একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে। ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ হয় না। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। হ্যাঁ, এখানে কিন্তু পেন মানে কলম, তাই না? এটা অবজেক্ট, এটা কর্ম, এটা কিন্তু ইনট্রানজিটিভ অবজেক্ট না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ অবজেক্ট। এখানে কিন্তু আই হ্যাভ, এই হ্যাভ মানে আছে বা থাকা, এর কিন্তু মানে সকর্মক ক্রিয়া, এই যে পেনটা কিন্তু এখানে সকর্মক না। এটা হচ্ছে আমি আগামী ক্লাসে বুঝাই দিব। যেমন আই সি, এটা কি যেন একটা বলা হয়েছে যে লেট মি সি, এখানে কিন্তু এখানে হচ্ছে ভার্বটা হচ্ছে ডাইনামিক ভার্ব আর হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেমন আই লাভ হিম, আই লাভ হিম। তারপর বলা হচ্ছে আই ইট রাইস, এই যে যে বাক্যটা আই ইট রাইস, এখানে ইট ভার্বের সরাসরি কিন্তু একটা অবজেক্ট বা কর্ম রয়েছে, এই জন্য এই ইটটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ওর একটা অবজেক্ট বা কর্ম রয়েছে। আর এই ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ গুলাই শুধুমাত্র করা হয় সহজে। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু ওই যে সেন্টেন্স গুলা বলা হলো, এগুলা কিন্তু আই হ্যাভ এ পেন, এটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব না, হ্যাভটা, এই জন্য এগুলোর ভয়েস চেঞ্জ ওইভাবে হবে না। তো এখানে আগামী ক্লাসে আমরা টেন্সের বাইরে যে ভয়েস গুলো, যেমন হানি টেস্ট সুইট, আই ক্যান ডু দা ওয়ার্ক, টেন্সের বাইরে যেগুলো, আমরা এই ভয়েস চেঞ্জ গুলো একটু দেখবো। এই ভয়েস চেঞ্জ থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এগুলো থেকে আমরা প্রত্যেকটা